বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি বৈশ্বিক দুর্যোগ মুহূর্তে তোমরা সবাই সতর্ক থেকে কোভিড-19কে মোকাবেলা করে বাড়িতে অবস্থান করে ভালো আছো ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমরা গোটা বিশ্ববাসীর ন্যায় কেউ স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারছি না। কোভিড-19 করোনা ভাইরাস আমাদের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। এই জন্যে আমরা স্বাভাবিকভাবে তোমাদের মুখোমুখি ক্লাসরুমে যেতে পারছি না, তোমরাও আসতে পারছো না। তবে আশা করি দ্রুত এই সংকট থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। তবে তোমরা জানো যে গত 17 মার্চ 2020 তারিখ থেকে তোমাদের ক্লাসে নিয়মিত পাঠদান বন্ধ রয়েছে। এই কারণে সরকার সদয় হয়ে তোমাদের কথা বিবেচনা করে এই অনলাইন ভিডিও ক্লাসের ব্যবস্থা করেছেন। এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এছাড়া আমাদের কলেজের প্রাণপ্রিয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওলিউল আলম স্যার এই অনলাইন ক্লাস আমাদের কলেজে সর্বপর্যায়ে অব্যাহত রেখেছেন। সেজন্যে স্যারকেও আমরা ধন্যবাদ জানাই। তোমরা বাড়িতে অবস্থান করছো সতর্ক থেকে, তবে শুধু অবস্থান করলে চলবে না, তোমাদের নিয়মিত যে পড়াশোনা সেটা চালিয়ে যেতে হবে। পাশাপাশি এই অনলাইন ভিডিও ক্লাস থেকে তোমরা সহযোগিতা নিতে পারো, অবশ্যই সহযোগিতা নিবা এবং এই ভিডিও ক্লাসগুলো নিয়মিত দেখবে, এটাই আমরা আশা করছি। আমি আজকের এই ক্লাস পরিচালনায় তোমাদের সঙ্গে রয়েছি প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আজকের ক্লাসের পাঠ পরিচিতি। আমাদের বিষয়ের নাম ইসলামের ইতিহাস সংস্কৃতি। আজকে আমরা অনার্স শ্রেণীর 4th বর্ষের একটি ক্লাস নিয়ে আলোচনা করব। ক্লাসটি এই পত্রের 2য় ক্লাস, অলরেডি প্রথম ক্লাস হয়ে গেছে। এই পত্রের শিরোনাম ইসলামের অর্থনৈতিক ইতিহাস, ইংরেজি ইকোনমিক হিস্ট্রি অফ ইসলাম। এই পত্রের পেপার কোড 24-16-11, অনার্স 4th বর্ষের এটি একটি পত্র। আজকে আমরা আলোচনা করব ইসলামের ভূমিনীতি, ইসলামের কৃষি ও শিল্পের অগ্রগতি, মুসলিম স্পেনের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, মিশরে ফাতেমীয়দের অর্থনৈতিক কর্মকাণ্ড, বায়তুল মাল ও আধুনিক কেন্দ্রীয় ব্যাংক এবং ইসলামে মুদ্রা ব্যবস্থা সম্পর্কে আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। এই পত্রের কিছু গ্রন্থের নাম আমরা আগেও বলেছি, আবারও তোমাদের স্মরণ করিয়ে দেবার জন্য বলছি। আওয়াল মাওলানা আব্দুল অনুদিত গ্রন্থ এটি, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা, ঢাকা 1982। আলম শামসুল ইসলামের অর্থনীতির রূপরেখা, 2য় প্রকাশ, ঢাকা 1984। জালালাবাদী আব্দুল মতিন অনুদিত ইসলামের অর্থনৈতিক মতাদর্শ, ঢাকা 1980। হাই মোহাম্মদ আব্দুল, এটা অনুবাদকৃত একটি গ্রন্থ, ইসলামের অর্থনৈতিক বিধান, ঢাকা 1976। তো আমরা আজকে প্রথমে আলোচনা করব ইসলামের ভূমিনীতি নিয়ে। ইসলামের ভূমিনীতি একটি যুগান্তকারী ব্যবস্থা। মুসলিম দেশসমূহে নিজ নিজ অবস্থার প্রেক্ষিতে যথোপযুক্ত ভূমি ব্যবস্থা গড়ে উঠেছে। আল্লাহর সৃষ্টি সকল সম্পদ ব্যবহারের জন্য তিনি কিছু বিধিবিধান করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রকারের ভূমি ব্যবস্থা চালু রয়েছে। ইসলামের দৃষ্টিতে ব্যক্তি ভূমির মালিক হতে পারে, যদিও নিরঙ্কুশ মালিকানা
সে কিছুতেই লাভ করতে পারে না। প্রকৃতপক্ষে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক ভূমি ব্যবস্থার মধ্যবর্তী পন্থা গ্রহণ করেছে ইসলামের ভূমিনীতি। ইসলামের ভূমিনীতিতে চাষযোগ্য ভূমি প্রধানত নাগরিকদের ব্যক্তিগত তত্ত্বাবধানে থাকবে। ব্যক্তি তা চাষাবাদ করবে এবং সমাজ ও রাষ্ট্রের নির্দিষ্ট অংশ রীতিমতো জাতীয় বাইতুল মালে জমা দিবে। প্রকৃত চাষিদের মধ্যে ভূমির সুষম বণ্টনই হলো ইসলামের ভূমিনীতির মূল বিধান। আধুনিককালের মতো জুলুম ও শোষণমূলক জমিদারি প্রথা ইসলামে কখনোই ছিল না। জমির মালিক নিজে তার জমি চাষ করতে না চাইলে বা চাষে অপারগ হলে তা বর্গা দিয়ে চাষ করতে পারবে। ইসলামের ভূমি ব্যবস্থায় বিভিন্ন প্রকারের ভূমির অস্তিত্ব দেখা যায়, যেমন প্রথমত ব্যক্তিগত মালিকানাধীন ভূমি, দ্বিতীয়ত সরকারি মালিকানাধীন ভূমি, তৃতীয়ত ওয়াকফ সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। স্লাইডে আমরা চাষযোগ্য সুন্দর একটি ভূমির চিত্র দেখছি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আলোচনা করব ইসলামের কৃষি ও শিল্পের অগ্রগতি বিষয় নিয়ে। মদিনা কেন্দ্রিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে কৃষির প্রতি গুরুত্ব দেওয়া হয়। প্রকৃতপক্ষে খোলাফায়ে রাশিদিনের আমলে খলিফাদের প্রচেষ্টায় কৃষির প্রভূত উন্নতি সাধিত হয়, সেটা আমরা জানি। বহু আনাবাদি জমি চাষের আওতায় আসে। এ সময় শস্য উৎপাদন বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নতির পথ সুগম হয়। খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেন। বিধান মোতাবেক কোনো ব্যক্তি জমি গ্রহণের 3 বছরের মধ্যে চাষাবাদ না করলে তাকে সেই জমির মালিকানা থেকে বাদ দেওয়া হতো। এই জমি অন্য একজন চাষাবাদে সক্ষম ব্যক্তিকে দেওয়া হতো। কৃষি জমির উর্বরতা বৃদ্ধি ও পানির কষ্ট নিবারণের জন্য খোলাফায়ে রাশিদিনের আমলে বহু খাল খনন, নদ নদীর সংস্কার, কূপ খনন, বাঁধ নির্মাণ করা হয়। মিশর ও আরবের মধ্যে সরাসরি যোগাযোগের জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুমতিক্রমে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 643 সনে একটি বৃহৎ খাল খনন করেন। এর দ্বারা নীল নদের সাথে লোহিত সাগরের সংযোগ স্থাপিত হয়। এটি আমিরুল মোমিনিন খাল নামে পরিচিত। ফোরাত নদী থেকে নহর আবি মুসা নামে 9 মাইল দীর্ঘ অপর একটি খাল খনন করে বসরার সাথে সংযোগ প্রতিষ্ঠা করা হয়। তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বন্যা প্রতিরোধের জন্য একটি বড় বাঁধ নির্মাণ করেন। মদিনায় অবস্থিত বনাতনীলা নামক খাল থেকে পানি সরবরাহের সুবন্দোবস্ত করে তিনি উক্ত অঞ্চল চাষযোগ্য করে তোলেন। উমাইয়া খলিফাগণ সাম্রাজ্যময় অনেক কূপ ও খাল খনন করে পানি সেচের ব্যবস্থা করেন। পর্যাপ্ত বৃষ্টির পানি জমা করে রেখে জমিতে পানি সেচের উদ্দেশ্যে পাহাড়িয়া এলাকায় অনেক বাঁধ নির্মাণ করা হয়। খলিফা মুআবিয়ার পুত্র ইয়াজিদ নহরি ইয়াজিদ নামে একটি খাল খনন করেন। ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ অনেক কূপ ও খাল খনন করেন। তিনি ষাঁড় গরু জবাই নিষিদ্ধ করে দেন যাতে এগুলি জমি কর্ষণের কাজে ব্যবহার করা যায়। তিনি ভারত থেকে অনেক মহিষ আমদানি করে সেগুলিকে ইরাক, সিরিয়াতে প্রেরণ করেন। চাষ কার্যে ব্যবহারের জন্য হিসাম ঘোড়ার বংশবৃদ্ধি ও লালন পালনে অত্যন্ত উৎসাহী ছিলেন। কৃষির সার্বিক অগ্রগতি বিধানে আব্বাসী সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। এ সময় প্রচুর চাষাবাদ হতো। টাইগ্রিস ইউফ্রেটিস বিধৌত নিম্নাঞ্চল ছিল মিশরের পরে সবচেয়ে কৃষি সমৃদ্ধ। সরকারের তদারকির ফলে এসব অঞ্চল যথেষ্ট উন্নত হয়ে ওঠে।
ইউফ্রেটিস থেকে পুরনো খালের সংস্কার অথবা নতুন খাল খনন করে গড়ে তোলা উন্নত সেচ ব্যবস্থা। এছাড়া আরও যে দুটি নদী সেচ কাজে মুখ্য ভূমিকা পালন করেছিল সে সময় তা হলো নাহরি কুথা এবং বৃহৎ সারা। এই দুটি নদী থেকে সেচ কাজের জন্য একাধিক খাল খনন করা হয়। খলিফা মাহাদি ইরাকের ওয়াসিতে নাহর আল সিলা নামে খালটি শহরও কিছু খনন কাজ সম্পন্ন করেন। ইরাকে বার্লি, গম, ধান, খেজুর, তুলা, তিল, বাদাম, কমলালেবু, আখ, বেগুন, শিম, গোলাপ, শাকসবজি প্রভৃতি প্রচুর শস্য উৎপন্ন হতো। ইরাক ও মিশরের মতো খুরাসানও একটি কৃষি সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিতি লাভ করে। আল মামুন ওয়াসিকের রাজসভায় বরফে আচ্ছাদিত বাক্সে ভরে তরমুজ আসত খাওয়ারিজম থেকে। সেই সময় ফুল চাষও হতো প্রচুর পরিমাণে, কারণ ফুলকে ইসলামে অনেক উৎসাহিত করা হয়েছে। ফুলের মধ্যে গোলাপ ফুলই ছিল সবার প্রিয়, এ কারণে সে সময় প্রচুর গোলাপের চাষ হতো। শিল্পের অগ্রগতি সম্পর্কে বলা যায়, বিশাল সাম্রাজ্য অধিকারী উমাইয়া আব্বাসীয়দের অধীনে সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো ছিল। এ সময় কৃষি ও ব্যবসা বাণিজ্যের সাথে সাথে শিল্পক্ষেত্রেও যথেষ্ট অগ্রগতি সাধিত হয়। সাম্রাজ্যের বিস্তৃতির সাথে সাথে মুসলিম বিশ্বে বিভিন্ন শিল্পে কারিগরি জ্ঞান ব্যাপক প্রসারতা লাভ করে। এ সময় কারিগরি জ্ঞানের দৃষ্টান্ত হচ্ছে বাইকুল, পানিকল, বয়ন শিল্প, কাগজ শিল্প, নানা যন্ত্র তৈরির কৌশল, রাসায়নিক দ্রব্য ঔষধপত্র তৈরির ব্যবহারিক জ্ঞান, ধাতব শিল্প, মণিকারের শিল্প, কাঁচ শিল্প ইত্যাদি ইত্যাদি। সে যুগে দামেস্ক, সিরাজ, জুর ও অন্যান্য শহর সংলগ্ন বাগানে প্রচুর পরিমাণে গোলাপ, লিলি, কমলা, বেগুনি ফুল থেকে নির্যাস বের করে সুগন্ধি তৈরি করা হতো। এটিকে কেন্দ্র করে সুগন্ধি প্রস্তুত শিল্প গড়ে ওঠে। সময় সাম্রাজ্যের সর্বত্র হস্তশিল্পের প্রসার ঘটেছিল। পশ্চিম এশিয়ায় কম্বল, সিল্ক, পশমি কাপড়, সুতি, পাট বস্ত্র, উল বস্ত্র, বিচিত্র পর্দা, সোফা নির্মাণ শিল্প ইত্যাদি কারখানা গড়ে ওঠে। এছাড়া বাসনপত্রের কারখানাও ছিল। পারস্য ইরাকের বহু তাঁতকল কার্পেট এবং কাপড় তৈরির শ্রেষ্ঠত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিল। বিবিধ শিল্পের মধ্যে বয়ন শিল্প গুরুত্ব প্রসারের দিক থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য। রেশম, তুলা, পশম ইত্যাদি কাঁচামাল ও রঞ্জক দ্রব্যের সরবরাহ বৃদ্ধির ফলে বয়ন শিল্পে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়। কাপড় বোনার জন্য সর্বত্র কারখানা স্থাপিত হয়। পারস্যের সিল্কের কাপড় টাফেটা ইউরোপীয় বাজারে মেয়েদের খুব পছন্দনীয় ছিল। আর্মেনিয়ার চাদর, ঝালর, সোফা, কুশনের আচ্ছাদন তৈরি হতো। পৃথিবীর প্রথম কাঁচ শিল্প মিশরে স্থাপিত হয়। এছাড়া সিরিয়া কাঁচ শিল্প নানা ধরনের কাঁচ তৈরিতে বিখ্যাত হয়ে ওঠে। ইউরোপের গির্জাগুলোতে সাজসজ্জার জন্য সিরিয়া থেকে কাঁচ যেত। সিরিয়ার তৈরি নানা রঙের কাঁচে বিভিন্ন রকমের লেখা ও কারুকার্য খোদিত করে এগুলো ব্যবহার হতো মসজিদ ও বিভিন্ন প্রাসাদে। দামেস্ক ছিল উন্নত মানের মোজাইক তৈরির কেন্দ্র। কাশানি নামটি এসেছে কাশান থেকে। কাশানি বলতে বোঝায় বর্গাকৃতি বা ছয়কোনা চকচকে টাইলস। এসব টালিতে ফুলের নকশা কাটা থাকতো। ঘরের ভিতরে, বাইরে এবং মেঝে তৈরিতে কাজে লাগানো হতো এই টাইলস। চীনা বাসনের প্রধান কেন্দ্র ছিল রায়, সামাররা, মিশর, উত্তর আফ্রিকা, স্পেন। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময় চীন থেকে সমরকন্দ হয়ে কাগজ নির্মাণ শিল্প আরব দেশে প্রবেশ করে। 794-95 সনে বাগদাদে আব্বাসীয় উজির জাফর বার্মাকি কাগজ তৈরির কল স্থাপন করেন। তিনি সরকারি অফিসে কাগজের ব্যবহার প্রথম শুরু করেন। এর ফলে লেখাপড়ার ইতিহাসে এক বিপ্লব সৃষ্টি হয়।
পরে 900 সনে বা তার আগে মিশরে কাগজ কল স্থাপিত হয়। 1100 সনে মরক্কোতে কাগজ কল স্থাপিত হয়। 1150 সনে স্পেনেও কাগজ কল চালু হয়। এসব কাগজ কলে সাদা ও বিভিন্ন রঙিন কাগজ তৈরি হতো। মুসলমান অধ্যুষিত স্পেন থেকে ত্রয়োদশ শতাব্দীতে কাগজ তৈরির শিল্প ইউরোপীয় খ্রিস্টানদের হস্তগত হয়। মুসলিম নগরসমূহে তামা, ব্রঞ্জ, দস্তা থেকে জিনিসপত্র তৈরির বহু কারখানা ছিল। এ যুগে মুসলমানগণ মণিকার ও জহুরি শিল্পে বেশ দক্ষতা অর্জন করে। মূল্যবান পাথর কাটার কৌশল ও খোদাই শিল্প ও যুদে পূর্ণতা প্রাপ্ত হয়। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ঔষধ তৈরির ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প গড়ে ওঠে। সেখানে ঔষধের সাথে নানাবিধ বিলাসী প্রসাধন সামগ্রী, সুগন্ধি দ্রব্য, পানীয় সিরাপ প্রস্তুত করা হতো। ভারত, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে চীন প্রভৃতি দেশ থেকে ঔষধ তৈরির ভেষজ ও অন্যান্য উপকরণ আমদানি করা হতো। মেসোপটেমিয়া অঞ্চলে আখ চাষ হতো। খুজিস্তানের বিখ্যাত আখ ভূমধ্যসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। মুসলিম প্রাচ্যের উৎপাদিত চিনি পশ্চিম ইউরোপে রপ্তানি হতো। মিশরে সাবান তৈরির কারখানাও গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আরেকটি অত্যাধুনিক কৃষি উৎপাদনের সিস্টেম দেখছি। আমরা এখন আলোচনা করব মুসলিম স্পেনের কৃষি শিল্প এবং ব্যবসা বাণিজ্য নিয়ে জানার চেষ্টা করব। স্পেন ইউরোপের দক্ষিণ পশ্চিম আইবেরীয় উপদ্বীপে অবস্থিত। 711 সনে মুসলমানদের দ্বারা বিজিত হওয়ার পর এর নাম হয় আন্দালুসিয়া, অর্থাৎ স্পেনের নাম আরাবিয়ানরা দেয় আন্দালুসিয়া। 1492 সন পর্যন্ত এটা মুসলমানদের অধিকারে ছিল। এ সময়ের মধ্যে শিক্ষা, দীক্ষা, জ্ঞান, বিজ্ঞান, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যে স্পেন প্রভূত উন্নতি সাধন করে। কৃষি ক্ষেত্রে বলা যায় স্পেনে মুসলমানগণ কৃষিক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করে, এতে কোনো সন্দেহ নাই। শরণাতীত কাল থেকে স্পেন ছিল কৃষিজাত ফসলের জন্য বিখ্যাত। স্পেনের উল্লেখযোগ্য অংশই উর্বর এবং অনেক নদ নদীর পানি দ্বারা সিঞ্চিত হতো। অধিক পরিমাণ উৎপাদনশীল এলাকার মধ্যে সারাগোসা, মেরিডা, টুডেলা, তুদমির, আলভিরা, আর্কিডোনা, মালাগা, লোরকা প্রভৃতি নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। স্পেনে মুসলমান কৃষকগণ গোসার বেশি পরিমাণে ব্যবহার করত। নর্দমা মাটির নিচে শুকনো দ্রব্যাদি দিয়ে তারা সার তৈরি করত। তারা জলাশয় থেকে পানি নিয়ে সেচ করত। কখনো বাঁধ দিয়ে পানি প্রবাহ রোধ করে অথবা সংরক্ষণের জন্য পানির আধার নির্মাণ করে পানি সেচের আয়োজন করত। মুসলিম স্পেনের নানাবিধ ফসলের চাষ করা হতো। খাদ্য দ্রব্যের মধ্যে গম, বার্লি, ধান, ভুট্টা প্রভৃতি উৎপাদিত হতো। ভ্যালেন্সিয়াতে ধান খুব ভালো হতো। অন্যান্য খাদ্যশস্যের মধ্যে ডাল, সিম, মসুর ইত্যাদি স্পেনের প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। এখানে পর্যাপ্ত ফসলের চাষ করা হতো। জলপাই, ডুমুর এবং আঙ্গুর প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। আরব, পারস্য থেকে লেবু এবং ভারতবর্ষ থেকে কলা স্পেনে আনয়ন করা হয়েছিল। স্পেনের কৃষির পরে গুরুত্বপূর্ণ কাজটি ছিল ভেড়া এবং অন্যান্য পশুপালন। টলেডোর পার্বত্য অঞ্চলের পশম শিল্প অত্যন্ত উন্নত ছিল। তুত গাছের পাতায় রেশম পোকা পালন করা হতো। মধ্যযুগে স্পেনে ভারতের ন্যায় এর ফুল, সুগন্ধযুক্ত কাঠ, মূল ও গন্ধব দ্রব্যের জন্য বিখ্যাত ছিল। স্পেনের সুগন্ধি চারাগাছ, লবঙ্গ, গন্ধযুক্ত ফুল, দারুচিনি ইত্যাদি জন্মাত। শিল্পক্ষেত্রে বলা যায় স্পেনে মুসলমানগণ 800 বছরের শাসন আমলে শিল্পের বিভিন্ন শাখায় চরম উৎকর্ষ
সাধন করে, ফলে শিল্পই মুসলিম স্পেনের অর্থনীতির মেরুদণ্ড হিসাবে পরিণত হয়। কাঠ শিল্প সম্পর্কে বলা যায়, স্পেনের মুসলমানগণ দালান কোঠা ও মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য স্বর্ণ এবং রৌপ্য অথবা হস্তিদন্ত মূল্যবান প্রস্তর খচিত কাষ্ঠ নির্মিত দৃষ্টিনন্দন দরজা ও জানালা, বাক্স ও অন্যান্য আসবাবপত্র প্রস্তুত করত। তেল শিল্প সম্পর্কে বলা যায়, মুসলিম স্পেনে গম চূর্ণ করে আটা তৈরির শিল্প গড়ে উঠেছিল। পানি স্রোতে চাকা ঘূর্ণনের মাধ্যমে এই মিলগুলোতে গম চূর্ণ করা হতো। আটার মিলের মতো জলপাই তৈল তৈরির মিলও স্পেনের বিভিন্ন স্থানে স্থাপিত হয়। চর্মশিল্প সম্পর্কে বলা যায়, কাঁচা চামড়াকে পাকা করে ব্যবহারের উপযোগী করার পদ্ধতি স্পেনীয় মুসলমানগণই জানত। চামড়ার বিভিন্ন দ্রব্য তৈরি করা হতো এবং এগুলোর উপর ধাতুর নকশা রঙের প্রলেপ দেওয়া হতো। কাগজ প্রস্তুত শিল্প সম্পর্কে বলা যায়, চীন দেশে সর্বপ্রথম রেশম থেকে কাগজ প্রস্তুত হয়। আরব মুসলমানগণ 704 সনে সমরকন্দ দখলের পর চৈনিকদের সংস্পর্শে এসে কাগজ প্রস্তুতের কৌশল শিখে ফেলে। মুসলিম স্পেনের কর্ডোবাতে প্রথম কাগজের কারখানা স্থাপিত হয়। স্পেন থেকে কাগজ উৎপাদনের প্রক্রিয়া ইউরোপের বিভিন্ন দেশে প্রচলিত হয়। বস্ত্রশিল্প সম্পর্কে বলা যায়, 8ম শতাব্দীর শেষ দিকে বস্ত্রবয়ন স্পেনীয় মুসলিম অধ্যুষিত মহল্লাগুলোতে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। কার্পাস ও রেশম বস্ত্র উৎপাদনে মুর শিল্পীগণ অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন। স্পেনের রেশমি বস্ত্র ব্যাপকভাবে উৎপন্ন হতো। সেভিলের কারখানায় 1,60,000 শ্রমিক সেই সময় কাজ করত। স্পেনের আলমৌসিল থেকে মূল্যবান মুসলিম ইটালিতে রপ্তানি হতো। ধাতব শিল্প সম্পর্কে বলা যায়, ধাতব শিল্পে মুরগণ যে মৌলিকত্ব এবং শৈল্পিক চাতুর্য প্রদর্শন করে তা অন্য কোনো ক্ষেত্রে সম্ভব হয়নি। গলিত ধাতু ঢালাই করার সময় সমভাবে বিতরণ করতে স্পেনীয়গণ অত্যন্ত পারদর্শী ছিল। স্পেনের মুসলিম কারুশিল্প ধাতব পাত্র নির্মাণে অসাধারণ দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেছেন, তাতে কোনো সন্দেহ নাই। বড় বড় শহরে ঢালাইয়ের কারখানা ছিল এবং এই সমস্ত কারখানায় লোহা, তামা, ব্রোঞ্জ, পিতল ব্যবহার করে চাবি, পাত্র, তালা, ছুরি, তরবারি সহ বিভিন্ন সামরিক ও পারিবারিক ব্যবহার্য দ্রব্যাদি তৈরি করা হতো। মৃৎশিল্প সম্পর্কে বলা যায়, মৃৎশিল্পের উজ্জ্বল রং সর্বপ্রথম ব্যবহার হয় মিশরে। ব্যাপকতা লাভ করে সিরিয়া ও মেসোপটেমিয়া এবং স্পেনে পরবর্তী পর্যায়ে এক নতুন উজ্জ্বলতা লাভ করে। মুরগন বিভিন্ন নকশা ও রঙের সমন্বয়ে এই সমস্ত মৃৎপাত্র আকর্ষণীয় করে তুলত। স্পেনের মৃৎশিল্পের অনুকরণে ও প্রভাবে সমগ্র ইউরোপে মৃৎশিল্পের প্রসার ঘটে পর্যায়ক্রমে। কাঁচ শিল্প সম্পর্কে বলা যায়, 9ম শতাব্দীর দ্বিতীয়ার্ধে আব্বাস ইবনে ফিরনাস কাঁচের তৈজসপত্র তৈরির একটি নতুন কৌশল প্রবর্তন করেন এবং কারিগরদিগকে চুল্লিতে কাদা রাখার কৌশল শিক্ষা দেন। তিনি প্রথম কাদা থেকে কাঁচ তৈরি করেন। পরবর্তীতে মুর্সিয়া এবং মালাগাতে কাঁচ শিল্প গড়ে উঠেছিল। হাতির দাঁতের খোদাই শিল্প সম্পর্কে বলা যায়, স্পেনীয় আরবগণ প্রচুর পরিমাণে হাতির দাঁত আমদানি করত এবং আসবাবপত্র, বিশেষ করে মসজিদের মেম্বর, দরজা অলঙ্করণে এগুলি ব্যবহার হতো। তারা হাতির দাঁত দিয়ে নানাবিধ বিলাস দ্রব্য তৈরি করত। স্পেনের হাতির দাঁতের তৈরি সিন্দুকের নমুনা ইংল্যান্ড, ফ্রান্স ও আমেরিকার জাদুঘরগুলোতে সংরক্ষিত আছে। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বলা যায়, মুসলিম স্পেনে কৃষি ও শিল্পের উন্নতির সাথে সাথে
অভ্যন্তরীণ বহির্বাণিজ্য উভয় ক্ষেত্রে উন্নতি সাধিত হয়। অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলা যায়, সেখানে অতি সস্তায় মানুষ জীবনযাপন করতে পারত। আল কাইসারিয়াতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। সেখানে রেশম, নানাবিধ বস্ত্র, দ্রব্যাদি এবং সোনারূপার ন্যায় মূল্যবান বস্ত্র রমরমা ব্যবসা ছিল। স্পেনের সরকারি বাজার ছাড়াও অনেক সাধারণ বাজার গড়ে উঠেছিল। শহরগুলোতে দৈনিক বাজার ছাড়াও গুরুত্বপূর্ণ গ্রামগুলোতে সাপ্তাহিক, অর্ধসাপ্তাহিক বাজার গড়ে উঠেছিল। বাসীরা তাদের কৃষিজাত পণ্য বিক্রি করত এবং শহর থেকে শিল্পজাত দ্রব্য কিনে আনত। বহির্বাণিজ্য সম্পর্কে বলা যায়, এ যুগে স্পেনে খনিজ সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণের ফলে বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটে এবং নতুন নতুন কলকারখানা প্রতিষ্ঠিত হয়। আরবগণ এশিয়া ও ইউরোপের নানা ধরনের পণ্যদ্রব্যের সাথে খনিজ পদার্থ, কৃষি ও শিল্পজাত দ্রব্যের বিনিময় করত। স্পেনের সেভিল ও টলেডোর বর্ম, তরবারি, ফলক, ভেনেশিয়ার ফলমূল, চিনি, তুলা, শাল বিদেশে রপ্তানি হতো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মালাগার এর অবদান ছিল অপরিসীম। এর সমুদ্র বন্দর শুধুমাত্র রপ্তানির জন্য ব্যবহার হতো না, বরং এ স্থান ছিল শিল্পজাত দ্রব্য উৎপাদনের একটি প্রধান কেন্দ্র। এখানকার উৎপাদিত উৎকৃষ্ট বাসন, হাঁড়ি, কলস ইত্যাদি সিরিয়া ও কনস্টান্টিনোপলে প্রেরণ করা হতো। গ্রানাডা রাজ্য চীনা বাসনপত্র রপ্তানির জন্য স্পেনীয়রা নৌপথে বিভিন্ন অঞ্চলে গমন করত। দশম শতাব্দীতে ভূমধ্যসাগরে বহির্বাণিজ্যে প্রকৃত পক্ষে স্পেন ও সিসিলির বণিকদের হাতে ছিল। তাদের বাণিজ্য জিব্রাল্টার থেকে কৃষ্ণসাগর এবং এশিয়ার অন্তর্ভাগ এবং চীনা সাগর থেকে মাদাগাস্কার পর্যন্ত বিস্তৃত ছিল। স্পেনের মুসলমান বণিকগণ উত্তর মেরুর সীমান্ত থেকে বন বিড়াল ও খেকশিয়ালের চামড়া নির্মিত পরিচ্ছদ, নরওয়ে, সাইবেরিয়া থেকে হাতির দাঁত, জার্মানি থেকে মধু ও মোম, চীন থেকে চীনা বাসন ও চা, ইথিওপিয়া থেকে স্বর্ণ এবং ভারতবর্ষ থেকে মশলা ও চন্দন কাঠ আমদানি করত। দাস ব্যবসা প্রচলিত থাকায় কর্ডোভায় দাসী নিলামে বিক্রয় হতো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে স্পেনের একটি সুন্দর কৃষি প্রধান এলাকার চিত্র দেখছি। আমরা এবারে আলোচনা করব মিশরে ফাতেমীয়দের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে। ফাতেমীয়দের কৃষি সম্পর্কে বলা যায়, আবহাওয়াজনিত কারণে মিশরে কখনো প্রচুর ফসল ফলত, আবার কখনো দুর্ভিক্ষ দেখা দিত। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজিত অঞ্চলে রাষ্ট্রের ভূসম্পত্তিকে মুসলমানদের সাধারণ সম্পত্তি বলে ঘোষণা করেন। মিশরের আবাদি জমি সাধারণভাবে সরকারি জমি ছিল। উমাইয়া আমলে সরকার খারাজের বিনিময়ে প্রজাদের চাষাবাদের হুকুম দিতেন। কাবালা উপাধিধারী অফিসার বিভিন্ন অঞ্চলে নির্ধারিত খারাজ আদায় করতেন। অপরপক্ষে গ্রাম প্রধানগণ জিজিয়া আদায় করতেন এবং সদর দপ্তরে সেটা জমা দিতেন। আব্বাসী যুগে কাবালা ভিত্তিতে ভূমিকর আদায় করা হতো। ফাতেমীয় খলিফা উবাইদুল্লাহ মাহদী মিশরের প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার পর শাসকগণ দেশের অর্থনৈতিক বুনিয়াদ তৈরির জন্য মনোযোগ দান করেন। সেনাপতি জাহর সেখানে ভূমি রাজস্ব দ্বিগুণ করেন। অবশ্য এটি ছিল একটি সামরিক ব্যবস্থা। ফাতেমী খলিফা যেহেতু সরাসরি আল্লাহর প্রতিনিধি, তাই তিনি সাম্রাজ্যের সকল ভূমির মালিক বলে মনে করতেন। তিনি যাকে খুশি ভূমি দান করার অধিকারী ছিলেন। জমি যাদের দখলে ছিল, ভূমির ওপর তাদের সকলের মালিকানা বাতিল হয়ে যায়, তবে তাদেরকে জমি ব্যবহার করার অনুমতি দেওয়া হয় অস্থায়ীভাবে। জমি ব্যবহারকারীরা ইউরোপীয় সার্ফের সাথে তুলনীয় এবং তাদের প্রদত্ত খাজনাকে বলা হতো কিরা।
আল মুইজের ব্যবস্থা সম্পর্কে বলা যায়, ফাতেমী খলিফা মুইজের শাসনামলে মিশরের জমি জরিপ করা হয় এবং সেকালের নিয়ম অনুসারে কর নির্ধারণ করা হয়। তাদের কর আদায়ের ভিত্তি ছিল কাবালা অর্থাৎ প্রদত্ত এলাকার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার চুক্তি, এটাই কাবালা। ফাতেমীর শাসক আল আজিজ কাবালা কৃষিনীতি গ্রহণ করেন। এই কৃষিনীতিতে একটি মারাত্মক দুর্বল দিক ছিল, এটা হলো সেচ ব্যবস্থা রক্ষণাবেক্ষণে পুরো কৃষকের উপর ছেড়ে দেওয়া হয়, অথচ এটা ছিল কৃষকের ক্ষমতার সেই সময় বাইরে। এরূপ কৃষিনীতির ফলে অল্প দিনের মধ্যে মিশরের সেচ ব্যবস্থা ভেঙে পড়ে, নীল নদের খাল নালা ভরাট হয়ে যায়, অসময়ে বন্যা দেখা দেয় অথবা খরায় ফসল নষ্ট হয়ে যায়, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ সবসময় লেগেই থাকে। স্বাভাবিকভাবে চাষাবাদ হ্রাস পায়, সেখানে অর্থনৈতিক সংকট দেখা দেয় অনিবার্য রূপে। দুর্ভাগ্যবশত খলিফা আল হাকিমকে এরূপ চরম অর্থনৈতিক সংকটের মোকাবেলা করতে হয়। সংকট সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে এমন কিছু পদক্ষেপ তাকে গ্রহণ করতে হয়, সেজন্য বাহ্য দৃষ্টিতে তাকে পাগল বলে দোষারোপ করা হয়েছে। তিনি আবাদি জমিতে খাদ্যশস্য ছাড়া অন্যান্য ফসল উৎপাদন কঠোরভাবে নিষিদ্ধ করেন। তিনি শিকারী কুকুর ছাড়া অন্য কুকুর হত্যার আদেশ দেন, কারণ কুকুরের খাদ্য ছিল রুটি, যা মানুষেরও খাদ্য ছিল। তিনি মদ্যপান ও মদ্য উৎপাদন নিষিদ্ধ করেন, কারণ মদের কাঁচামাল আঙ্গুরের চাষ হতো কৃষি জমিতে। এছাড়া তিনি কৃষির অবনতি ঠেকানোর জন্য কৃষকদের ওপর থেকে কয়েক প্রকার কর মৌকুফ করেন। ফাতেমী বাণিজ্য সম্পর্কে বলা যায়, ফাতেমী খলিফাগণ প্রথম থেকেই বাণিজ্যে সচেতন ছিলেন। তাদের বিপ্লবের গোপন সংগঠনের বিস্তৃতি লাভ করে বিভিন্ন স্থানে বাণিজ্যের মাধ্যমে। তাদের বাণিজ্য নীতির দুটি উদ্দেশ্য ছিল। প্রথমত, ইসলামী সাম্রাজ্যের প্রচুর শহরের সম্পদ সৃষ্টি হয়, কিন্তু তাদের সম্পদের উপর কোনো কর আরোপ করা হতো না। ফাতেমীয়রা এদের উপর কর করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তাদের বাণিজ্য নীতির আরেকটা উদ্দেশ্য ছিল বিশ্ব বাণিজ্য অংশগ্রহণ করে সমগ্র দেশে সমৃদ্ধি আনয়ন করা। শহর বন্দরে যেসব লোক কুটির শিল্পে নিয়োজিত থেকে শহরের সম্পদ সৃষ্টি করেছিল, তাদের উপর নানা রকম কর আরোপ করে রাজ্য অধিকতর ন্যায়সঙ্গত রাজস্ব ব্যবস্থা চালু করা হয় এই সময়। এছাড়া কোনো শহরে যত রকম পণ্য প্রবেশ করে তার প্রত্যেকটির উপর কর আরোপ করা হয়। মোট কথা, প্রত্যেকটি আমদানি ও রপ্তানি দ্রব্যের উপর কর আরোপ করা হয় এ সময়। আফ্রিকার পণ্য সামগ্রী ছিল ফাতেমীদের হাতের মুঠোয়। তারা ভারত মহাসাগরের বাণিজ্য পারস্য সাগর, লোহিত সাগরের দিকে আকৃষ্ট করার সকল প্রচেষ্টা চালায়। সিরিয়ার বন্দরসমূহ সাইপ্রাসের মধ্য দিয়ে কনস্টান্টিনোপলের সাথে বাণিজ্যিক কারবার অব্যাহত রাখে। বাণিজ্য বিকাশের সাথে আল আজিজ খ্রিস্টান প্রজাদের ব্যবহার করেন। এদের মাধ্যমে তার রাজ্য বাইজেন্টাইনদের সাথে একটি বাণিজ্যিক সেতুবন্ধন তৈরিতে সক্ষম হয়, ফলে বাণিজ্যিক লেনদেন অত্যন্ত বৃদ্ধি পায়। আমরা ফাতেমীয়দের একটি কৃষি উৎপন্ন ভূমি দেখছি। এখানে পরামর্শ করা হচ্ছে উৎপন্ন ফসল সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা বায়তুল মাল নিয়ে আলোচনা করব। বায়তুল মাল শব্দটি সাধারণত সরকারি খাজানা বা কোষাগার অর্থে ব্যবহৃত হতে থাকে। ব্যুৎপত্তিগত অর্থে বায়তুল মাল বলতে সরকারের অর্থ বিভাগীয় কর্মকাণ্ডকে বোঝায় না, বরং ধনাগার, কোষাগার, যেখানে সরকারি ধন সম্পদ পুঞ্জীবিত করে রাখা হয়, এমন দৌলত ঘরকেই বায়তুল মাল বোঝায়। বায়তুল মালে সঞ্চিত রাষ্ট্রীয় সম্পদে রাষ্ট্রের সকল নাগরিকদের সমান অধিকার স্বীকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে কোনো রূপে বায়তুল মালের অস্তিত্ব ছিল না। হিজরতের পর তিনি যখন মদিনায় ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ স্থাপন করেন, মূলত সেদিন থেকে বায়তুল মালের সূচনা হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর
খিলাফতকালে সর্বপ্রথম বাইতুল মাল বাস্তব রূপ লাভ করে। খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে বাইতুল মাল পরিপূর্ণরূপে প্রচলিত নিয়ম অনুযায়ী একটি নিয়মিত প্রতিষ্ঠান রূপ পরিগ্রহ করে। তার অধীনে বিজিত রাজ্যসমূহ যেমন মিশর, ইরাক, অন্যান্য স্থান থেকে খারাজ, হোমস প্রভৃতি আসতে থাকে। তখন তিনি কেন্দ্র প্রদেশগুলোতে যথারীতি বাইতুল মাল ও তার আঞ্চলিক শাখা প্রতিষ্ঠা করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে আত্মীয়দের অর্থদান করতেন এবং বিভিন্ন সময়ে দৃষ্ট প্রতিভা মারওয়ানকে বাইতুল মালের রাজস্ব বিভাগে কর্তৃত্ব দান করেন, যা জনগণের মধ্যে তাকে অপ্রিয় করে তুলেছিল। যা হোক, খোলাফায়ে রাশিদিনের আমলে বাইতুল মাল সম্পূর্ণরূপে জনগণের সম্পত্তি ছিল। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা রাজতন্ত্রপন্থী মুয়াবিয়া সর্বপ্রথম বাইতুল মালকে পারিবারিক সম্পত্তিতে রূপান্তরিত করেন। দ্বিতীয় ওমর ছাড়া সব উমাইয়া খলিফা এটিকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে এর অর্থ অপচয় করেন। যা হোক, বাইতুল মাল আর্থিক প্রয়োজন মেটানোর দায়িত্ব পালন করে থাকে, এটাই বাস্তবতা। বাইতুল মালের অর্থাগামের উৎসসমূহের মধ্যে সাধারণত উসর, খারাজ বা খাজনা, জিজিয়া, জাকাত, সাদাকা, ফাই, হুমস বা যুদ্ধলব্ধ সম্পদ, খনিজ ও গুপ্তধনের 1/5, দারায়েব বা সামরিক কর, কিরাউল আর্থ বা খাস জমির লগ্নি বাবদ আয়, উসুর বাণিজ্যিক শুল্ক, ওয়াকফ, আমওয়াল কানেল বা অতিরিক্ত আয় ইত্যাদি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব এখন বাইতুল মাল ও আধুনিক কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে। ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল এবং আধুনিক রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্যগুলো হলো, প্রথমত, বায়াত শব্দের অর্থ ঘর বা ইমারত এবং মাল শব্দের অর্থ সম্পদ ইত্যাদি বোঝায়। ইসলামী রাষ্ট্রে বায়তুল মাল বলতে রাষ্ট্রীয় কোষাগার বা সরকারি তহবিলকেই বোঝায়। মূলত বায়তুল মাল বলতে ইসলামী রাষ্ট্রের অর্থ ভাণ্ডারকেই বোঝায়। আর কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক সে দেশের ব্যাংক ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে সকল আর্থিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ করে এবং সর্বোপরি সরকারের আর্থিক প্রতিনিধি ও পরামর্শদাতা হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, সূচনা লগ্ন থেকে বায়তুল মাল পরিচালিত হয় ইসলামী শরিয়ার ভিত্তিতে, কিন্তু কোনো দেশের কেন্দ্রীয় বা রাষ্ট্রীয় ব্যাংক পরিচালিত হয় আধুনিক অর্থনৈতিক রূপরেখা দ্বারা। তৃতীয়ত, বায়তুল মাল ইসলামী রাষ্ট্রের প্রধানের নিয়ন্ত্রণে থাকে। পক্ষান্তরে আধুনিক রাষ্ট্রের সরকারি মালিকানাধীন কেন্দ্রীয় ব্যাংক সরকার কর্তৃক মনোনীত গভর্নর, ডেপুটি গভর্নর এবং পরিচালনা পরিষদ দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত হয়। চতুর্থত, বায়তুল মাল ইসলামী রাষ্ট্রের মালিকানাধীন জনগণের সম্পদ। পক্ষান্তরে কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় থাকতে পারে অথবা সরকারি বেসরকারি যৌথ মালিকানায় থাকতে পারে। পঞ্চমত, বায়তুল মালের উৎস জাকাত, উসর, খারাজ, সাদকা, উসুর, ওয়াকফ, পরিত্যক্ত সম্পত্তি, মালিকবিহীন সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। আর কেন্দ্রীয় ব্যাংকের তহবিলের উৎস হল সরকারি তহবিল, শেয়ার হোল্ডারদের প্রদত্ত তহবিল প্রভৃতি। ষষ্ঠত, বায়তুল মাল থেকে কোনো ব্যক্তি বিশেষ করে তার নিজের জন্য বা পরিবারের জন্য সুদবিহীন ঋণ গ্রহণ করতে পারে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো ব্যক্তি সুদবিহীন ঋণ গ্রহণ করতে পারে না বা কোনো ব্যক্তি ঋণ গ্রহণ করতে পারে না কেন্দ্রীয় ব্যাংক থেকে। এক্ষেত্রে সুদের বিনিময় বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে, কারণ সুদই হলো আধুনিক কেন্দ্রীয় ব্যাংকের মূল চালিকা শক্তি। সপ্তমত, কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ঋণ গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়। পক্ষান্তরে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকাণ্ডে নৈতিকতা ও হালাল হারাম বিবেচ্য নয়। এখানে আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের একটি চিত্র স্লাইডে দেখানো হচ্ছে। শিক্ষার্থীরা, এবারে আমরা ইসলামী মুদ্রা ব্যবস্থা সম্পর্কে জানার চেষ্টা করব। ইসলাম পূর্ব এবং ইসলাম পরবর্তী যুগে নগদ মুদ্রার পরিবর্তে ডিম,
রুটির টুকরা, রূপা, গাছের ছাল, সমুদ্র থেকে সংগৃহীত কড়ি ইত্যাদি জিনিস বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হতো। কিন্তু স্বভাবতই মানুষ স্বর্ণ এবং রৌপ্যের প্রতি মাত্রাতিরিক্ত আকর্ষণ বোধ করত। এ কারণে শেষ অবধি স্বর্ণ এবং রৌপ্যকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করার প্রচলন শুরু করা। তবে আজ থেকে কয়েক হাজার বছর পূর্বেও বিশ্বে মুদ্রার প্রচলন ছিল বলে পবিত্র কোরআনে উল্লেখ পাওয়া যায়। যেমন আসাবে কাফের কাহিনীতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এখন নিজেদের মধ্যকার কোনো লোককে তোমাদের এই রৌপ্য মুদ্রা দিয়ে শহরে পাঠিয়ে দাও, সে ভালো করে দেখে শুনে নির্দোষ খাদ্য থেকে তোমাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসুক। 18 নম্বর সূরা 19 নম্বর আয়াত। আরবি ভাষার ওই সকল স্ট্যাম্প বা সাজকে মুদ্রা বা শিক্ষা বলা হয়, যেগুলোতে সোনার উপর ঢালাই করে দিরহাম ও দিনার তৈরি করা হয়। প্রাক ইসলামী যুগে আরবদের তায়েফ, মক্কা ও মদিনার বাজারগুলোতে লেনদেনের ক্ষেত্রে সাধারণত রোমীয় দিনার, স্বর্ণ মুদ্রা, সাসানি দিরহাম, রৌপ্য মুদ্রা এবং ইয়েমেনি মুদ্রা, সাধারণত তাম্র মুদ্রা প্রচলন ছিল। এসব মুদ্রার কোনো কোনা কেটে রাখা হতো বলে আরবরা এগুলো গণনা না করে ওজন করে লেনদেন করত। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে আল্লাহু আকবার অঙ্কিত দিরহাম প্রস্তুত প্রচার করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুদ্রা তৈরির দিকে তেমন মনোযোগী ছিলেন না। উমাইয়া বংশের প্রথম খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনার বা স্বর্ণ মুদ্রা তৈরি করেছিলেন। তার দিনারের উপর তরবারি ঝুলন্ত অবস্থায় তার নিজের প্রতিচ্ছবি অঙ্কিত ছিল। তবে ইসলামী মুদ্রা প্রচলনের ইতিহাস উমাইয়া বংশের খলিফা আব্দুল মালিকের নাম সবিশেষ উল্লেখযোগ্য। তিনি বিশুদ্ধ আরবি মুদ্রার প্রচলনের জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং 696 সনে সাফল্যজনকভাবে নিখুঁত আরবি মুদ্রাকে প্রচলন করতে সক্ষম হন। আব্দুল মালিকের পর উমাইয়া খলিফাদের কেউ কেউ মুদ্রা বিষয়ক সংস্কারে হাত দেন, কিন্তু তার মতো কেউ সাফল্য অর্জন করতে পারেননি। মুদ্রা সংস্কারের মাধ্যমে উমাইয়াদের কেন্দ্রীয় সরকার শক্তিশালী হয় এবং নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কিছু মুদ্রার চিত্র দেখছি। সেই সময় বিভিন্ন ধাতব মুদ্রা, এটিও মুদ্রার চিত্র। আজকের আলোচনা এ পর্যন্ত ছিল। এবারে ধন্যবাদের আলাপ। ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলি, তোমরা যে যেখানে যেভাবে অবস্থান করছো ভালো থাকো, বাড়িতে থাকো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সাবধানে থাকো এবং একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে উন্নত মানের মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর আমাদের এই ভিডিও ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর ইতিমধ্যে যারা প্রাণঘাতী কোভিড-19 মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আমরা সবাই। আর যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি। সেই সাথে কামনা করি আল্লাহ যেন বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীকে করোনার বিপর্যয় থেকে অচিরে মুক্তি দেন। I wish Allah to save the whole world, including Bangladesh, from this catastrophe soon. Thanks everyone. See you soon, inshallah.